আরে আপনারাও চলে এসেছেন আমার সাথে? আসতে তো হবেই, তার কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার আন্দুলে। এটা শোনার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি কার বাড়িতে ঢু দিতে চলেছি। তার অনবদ্য সুর থেকে গায়কী, বিচারক থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে। সে স্বপ্ন পূরণ করেছে তার বাবা মায়ের। মাত্র 4 বছর বয়সে তার হাতে খড়ি। এত কিছু যখন বললাম তাহলে শুধু নামটাই বা আর বলা বাকি থাকে কেন? না, এক্ষুনি বলবো না, বরঞ্চ ডিরেক্ট তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চলুন। দরজাটা খোলাই রয়েছে, মানে ইতিমধ্যে তার বাড়িতে অনেকেরই আনাগোনা চলছে বোঝা যাচ্ছে, তাই আমরাও ঢুকে পড়ি। চলুন। সৃজন, আরে হ্যালো 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 সৃজন, কেমন আছো? খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? কতটা এক্সাইটেড? খুবই দারুণ একদম। কাকু রয়েছেন একেবারে, সবাইকে স্বাগত জানাচ্ছেন কাকু। মানে বাড়িতে আনাগোনা চলছে তাই দরজাটা খোলা? একদম একদম, আমাদের দরজা সব সময় খোলা। একেবারে গল্প জমাবো, কিন্তু ঠিক যার কথা বলছিলাম শুধু নামটাই বলা বাকি ছিল। সৃজন আজকে আমাদের সাথে রয়েছে এবং বাকি আড্ডাটা এবার একদম বসে জমি আড্ডা হবে। চলো চলো যাওয়া যাক। আসো। আচ্ছা, প্রথমেই আমি বলি, এই হচ্ছে সেই রুম যেখানে আমি গান প্র্যাকটিসও করি এবং শেখাইও। তার মধ্যে আমার, আসো এই রুমটা দেখাই একবার। এই রুমে হচ্ছে আমি একটু রেস্ট নিই, এখানে গান শুনি। এই রুমে আমি কখনো কখনো আমি তো টুকটাক গান লেখালেখিও করি, তো এই রুমের মধ্যে করি। আর আমি বেশি রুম দেখাতে পারছি না এই কারণে, কারণ একটু রেনোভেশন চলছে আমার ঘরের, তো ইচ্ছা আছে ঘরটাকে নতুনভাবে সাজানোর। তো বেশ, এবার এই রুমটা একটুখানি অনেক গল্প লুকিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সৃজন, কারণ রুমটায় ছবি দিয়ে সাজানো এবং তোমার সারা জীবনের প্রাপ্তি, এখনো অনেকটা যদিও পথ চলা বাকি, এখনো পর্যন্ত চলার যা যা প্রাপ্তি রয়েছে সবটা রয়েছে। এগুলো প্রাপ্তি এবং এগুলো আমার সারা জীবনের পাওয়া ভালোবাসা এগুলো। তো এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের সরস্বতী মূর্তি রয়েছে আমার জি বাংলার। আমাদের এই মূর্তিটার জন্য আমি অনেক দিন, প্রায় 11 মাস আমি ওয়েট করেছিলাম। তো এই পার্সোনালি আমার এই মূর্তি এবং এই যে আইডলের প্ল্যাটিনাম মাইক, আমার এই দুটি খুবই প্রিয়। এবং আরও রয়েছে এখানে আমার ট্রফিজ যতগুলো পেয়েছি আমি। তো এই হচ্ছে ব্যাপার, মানে আমার খুব প্রিয় সেলফ এটা অ্যাকচুয়ালি। বেশ, আর এবার একটু ছবিতে আসি। একদম। ফার্স্ট যে ছবিটা রয়েছে তার সাথে গিটার, আচ্ছা গিটারে তাতাই লেখা, আমার ডাকনাম। ওকে, আচ্ছা আমার ডাকনাম তাতাই। ওকে, এটা আমার ফার্স্ট গিটার। সেটা সযত্নে রাখা রয়েছে। একদমই তাই। তো ফার্স্ট গিটারটাকে উপহার পাওয়া না নিজে মানে সেলফ গিফট? বাবা দিয়েছে, বাবা উপহার দিয়েছে। তো আমার খুবই ইচ্ছা ছিল গিটার নেওয়ার, গিটার বাজানোর। তো বাবা একদিন হঠাৎ করে আমাকে বললেন চল দোকানে যাই, গিয়ে নিয়ে নিই। কত বছর বয়সে? তখন আজ থেকে প্রায় 5-6 বছর আগে, 6 বছর আগে আমার গিটার নেওয়া। গিটারের ওপরেই যে ছবিটি রয়েছে, হ্যাঁ, তোমার প্রিয় রকস্টার। হ্যাঁ, আমার গুরুদেব। আমার প্রথম ওনার গান এই মঞ্চে এবং প্রথমে তার সাথে একই মঞ্চে পারফর্ম করার সেই স্মৃতিটা আমি রেখে দিয়েছি। এবং শুধুমাত্র একটি মাত্র নয়, আমার এখানে অনেক আরও ফটো আমার এখানে রাখা ছিল। তো যেহেতু আমি আবারও বললাম যে একটু ঘরটা আমি রিনোভেট করছি, আস্তে আস্তে চলছে বিষয় প্রসেস, তো দ্যাটস ওয়াই একটু খুলে রাখা। তো যেগুলো না রাখলেই না সেগুলো আছে, বাট এগুলো কিছুদিন পরে আমি খুলে নিয়ে ভালো করে ঘরটাকে গুছিয়ে দেন আবার এগুলোকে প্লেস করবো। তো আমার এক ভর্তি ছিল ঘরের মধ্যে আমার, মানে রুমটা রূপমময় হয়েছিল এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে। এবং পিছনে অরিজিৎ দাও রয়েছে, অরিজিৎ সিং এর ছবি রয়েছে, তার পিছনে বোধহয় তোমার ফ্যামিলি ফটো রয়েছে। ওটা আমি সিমলায় যখন গিয়েছিলাম, আমরা অনেক ছোট, কত সাল তখন মনে নেই, বাট তখন ওখানে আমার জন্মদিন সেলিব্রেট করেছিলাম সবাই। আচ্ছা, ওটার একটি জাস্ট মোমেন্ট। বেশ, যখন এতই আড্ডা হচ্ছে তাহলে চলো বসে যাই, বসে আর আড্ডাটা কন্টিনিউ করি। বেশ, তাহলে পুরো রুম দেখলাম, একদম রূপমময় রুম এই রুমটা স্পেশালি। আচ্ছা, এবার একটু আমি বলো, যেটা একদম গোড়ার দিকে যেতেই হয়, শুরু 4 বছরে গানের জগতে হাতে খড়ি যতদূর জানি, তারপর এগিয়ে যাওয়া কিভাবে, কি বিষয়টা হলো? 4 বছর থেকে গান শুরু করা ঠিকই, বাট শুরুটা হয়েছিল ছোটোবেলা থেকে, আরও ছোটোবেলা থেকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, যখন আমি একদম ছোট ছিলাম তো গানের প্রতি আমার ন্যাক ছিল। আর আমি একটু ইনক্লুড করতে চাই যে আমার ব্লাড লাইনে কেউ গান বাজনা করেনি আজ পর্যন্ত, আমি একাই করছি। সঙ্গীত জগতের সঙ্গে কেউ যুক্ত নয়? সঙ্গীত জগতের সঙ্গে কেউ যুক্ত নয়, মানে আমি একাই, মানে যে বীজটা রোপণ করলাম বহন করবো এবার থেকে। তো বিষয়টা হচ্ছে আমি আরও ছোট থেকে
গান বাজনার প্রতি ইন্টারেস্টেড ছিলাম, এটা বাবা আমার মুখে শোনা, যে যে কোনো গান হলে আগে সেটাকে মিমিক করা ছিল, মানে মিমিক ইন দ্য সেন্স যেভাবে আর্টিস্টিক গাইছে, হয়তো আমি উচ্চারণ করতে পারছি না, বাট ওনার অঙ্গভঙ্গি বা ওনার মতো বলার চেষ্টা করে, ওনার মতো গাওয়ার চেষ্টা করা, তো ইন্টারেস্ট ছোটোবেলা থেকে বাবা মা দেখেছিল। তো আমার কিন্ডারগার্টেন স্কুলে যখন আমি পড়তাম তখন আমাদের মিউজিক সাবজেক্ট সব স্কুলেই থাকে, তো আমার মিউজিকে মানে স্বভাবতই খুব ভালো মার্কস আসতো। তো সেখান থেকে ম্যামেরা বাবা মাকে ডেকে একদিন সাজেস্ট করেন যে বাচ্চাকে গান শেখানো যেতে পারে, তারপর থেকেই বাবা মা ইনিশিয়েটিভ নিয়ে সমস্ত কিছু শুরু করে। এই হচ্ছে গিয়ে শুরুর কথা আর কি, একদম শুরুটা এইভাবে হলো। Exactly. তারপর ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ধীরে ধীরে এগিয়ে যাওয়া। দেন প্রথম শিক্ষাগুরুকে আমার প্রথম শিক্ষাগুরু, ওনাকে আমি দাদু বলি, উনি আমাদের মধ্যে নেই এখন, ওনার নাম ডক্টর প্রভাস দত্ত। তো ওনার কাছেই প্রথম হাতে করি। তো আমার এখনও মনে আছে আমি এক সপ্তাহের মধ্যেই মানে সারেগামা পাধানিসা শিখে গিয়েছিলাম খুব ইজিলি। তো মানে ইজিলি বলবো না, মানে আমার মধ্যে ওই ব্যাপারটা ছিল যে তাড়াতাড়ি ক্যাচ করে নেওয়ার বিষয়টা। তো তখনই আমার শুরু। তারপর আমি কলকাতায় যাই, একটু বড় হওয়ার পরে কলকাতায় যাই। আমার দ্বিতীয় গুরু, ওনার নাম অরুণিত ব্যানার্জি, ওনার কাছ থেকে তারপরে আমি যাই নির্ঝর শর্মা, এবং তারপর আমি বর্তমানে শিখছি ললিত কলায়। আমার গুরুর নাম সীমান্ত সরকার, ওনার কাছে এখন বর্তমানে শিখছি আমি। শুধু শেখা না, তুমি বোধহয় শেখাও। হ্যাঁ, আমি শিখি। সেটা কবে থেকে শুরু হলো? তো আমি শেখাচ্ছি প্রায় 2.5 years হয়ে গেল। আমি বাড়িতেই শেখাই, আমি এখানেই শেখাই, বাচ্চারা আসে। তো ইচ্ছা আছে একটা অন্য একটু বড় জায়গায় করার, কারণ যেহেতু স্পেসটা কম, তো একটু ক্রাউডেড হয়ে যায় বিষয়টা, বাট এখানেই আমি শেখাই আর এখানেই বাচ্চারা এসে শেখে। আচ্ছা, হাওড়ার আন্দুলের সৃজন গান তো নিজের প্রথমে ইচ্ছা, তারপর শখ, তারপর স্কুলের টিচাররা বলা, তারপর বাবা মার ইচ্ছা, সবটা মিলিয়ে শেখা হলো। কবে সে স্বপ্ন দেখলো যে সঙ্গীতের মঞ্চে, প্রতিযোগিতার মঞ্চে সে নিজেকে তুলে ধরবে? সত্যি কথা বলতে স্বপ্ন আমারও ছিল, বাট তার থেকে বেশি স্বপ্ন ছিল বাবা মার। তো বাবা মার স্বপ্ন, বাবা মার চেষ্টা, বাবা মার কষ্ট, তো বাবা মার স্যাক্রিফাইস, মানে আমি আসছি সেই পার্টে আস্তে আস্তে। আচ্ছা, তো বাবা মার স্যাক্রিফাইস, তো সব কিছু মিলিয়ে মিশিয়েই অ্যাকচুয়ালি। আর সত্যি কথা বলতে এই মঞ্চ, যে মঞ্চে আজকে আমি তৃতীয় স্থান অধিকার করেছি, তো সেই মঞ্চ আমি ছোট থেকে দেখে আসছি, এবং ওই মঞ্চে দাঁড়ানোটাই আমার কাছে একটা বড় পাওয়া আমি ভাবি। কারণ ওই মঞ্চে যে গিয়ে দাঁড়াবো, সেটাই আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো বিষয়। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই মঞ্চটা আমায় খুব অ্যাট্রাক্ট করতো, যে আমি মনে মনে ভাবতাম ওই মঞ্চে আমি একদিন যাব, সবাই যাচ্ছে আমিও যাব, সবাই কত সুন্দর সুন্দর গান গাইছে আমিও গাইবো। তো এই বিষয়টা আমার মনের মধ্যে আমার বাবা মাই মানে এনেছে, যে না, তোকে বাবু যেতে হবে, অবভিয়াসলি তোকে আজকে একটা ঠিক জায়গায় যেতেই হবে। তো হিয়ার আই অ্যাম, পৌঁছে গেছি সকলের আশীর্বাদে, বাবা মার ভালোবাসায়, বাবা মার আশীর্বাদে পৌঁছে গেছি। আচ্ছা, সৃজনের সাথে কথা বলার সময় আমি সারেগামাপার মঞ্চে গিয়েও দেখেছিলাম, এখনো কথা বলার সময় দেখলাম খুব সাবলীলভাবে তুমি কথা বলতে পারো। তোমার মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস কাজ করে নিজেকে নিয়ে। এই যে বিশ্বাসটা আসা, সেই বিশ্বাসটা মানে কোথা থেকে? এটা বাবা না মা, কার দিকে বেশি গুণটা? দুজনেরই। সব থেকে বড় কথা, চালনা করছে তো একজনই, তো সবই ওনার হাতে ছেড়ে দিয়েছে, অলমাইটি। যখন সারেগামাপার মঞ্চে গেলে তখন এই বিশ্বাসটা কতটা নিয়ে গিয়েছিল? একদম একদম ফুল ব্যাগ ভর্তি করে, একদম ভর্তি। আমার মানে আমি তো কনফিডেন্ট যতটাও ছিলাম, ততটাও ভয়ে ছিলাম যে ভালো করে গাইতে হবে, যতই হোক একটা এত বড় মঞ্চ, ভালো তোমাকে গাইতেই হবে, তোমার বেস্ট তোমায় দিতেই হবে, কিছু করার নেই। কারণ লক্ষ লক্ষ সিঙ্গার্স, লক্ষ লক্ষ আর্টিস্টের একটাই স্বপ্ন এই মঞ্চে এসে গান করে। তো সেখানে আমি সেই সুযোগটা পেয়েছি, তো আমাকে সেই দায়িত্ব, এটা একটা দায়িত্ব যেটা আমার হাতে এসে, ভালো পারফর্ম করতে হবে। তো সেই দায়িত্বটা কতটা পালন করতে পেরেছি জানি না, তবে নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি। প্রথম অডিশনটাই কেমন ছিল? খুব ভয় কেন বললাম কথাটা, একটু তো ভয় থাকেই মনের মধ্যে, স্বাভাবিক, যে হবে কি হবে না। এতদিনের প্র্যাকটিস, দেন বাবা মার এত কিছু, তো ভালো করতেই হতো। তো
হয়ে গেছে ঠাকুরের। আচ্ছা, জি বাংলা সারেগামাপার আগেও কিন্তু সৃজনকে অন্য একটি সিঙ্গিং ট্যালেন্ট আমরা শোতে দেখতে পেয়েছি, যার নাম হচ্ছে ইন্ডিয়ান আইডল, অনেকেরই জানা সেটা। তো সেই জার্নিটা কীরকম ছিল একটুখানি বলো। বিষয়টা হচ্ছে আমি প্রথম যখন অডিশন দিই তখন দিই আমি সারেগামাপা। সেটা কত সবাই সালে? সেটা 2024 সালে। 2024 সালে যখন আমি অডিশন দিই তখন আমি গ্রুমিং রাউন্ডের জন্য সিলেক্ট হই। গ্রুমিং রাউন্ড থেকে আমি গ্রুমড হয়ে দেন টিভি রাউন্ডের অডিশন পর্যন্ত আমি যাই। তো টিভি রাউন্ডের অডিশনে গিয়ে গ্র্যান্ড অডিশন যেটা, তো গ্র্যান্ড অডিশন থেকে আমি আর এগোতে ইমপ্রুভ করতে পারিনি। তো আমি ওখান থেকে মানে এলিমিনেট হয়ে যাই। তো দেন ওখান থেকে বেরোনোর পর উইদিন 1 মান্থ তো আমি আইডল থেকে আমার কল আসে যে অডিশনস আর গোয়িং অন, ইউ ওয়ান্ট টু কাম, ইউ ক্যান কাম। তো ভাবলাম যে দিই অডিশন, কী হবে তা। তো ওখানে গেলাম অডিশন দিতে। তো ওখান থেকে সিলেক্ট হলাম ডিরেক্ট ফর মুম্বাই অডিশনস। মুম্বাইতে গেলাম, মুম্বাইতে গিয়ে ওখানে ছিলাম কিছুদিন। মুম্বাই থেকে সিলেক্ট হলাম, সিলেক্ট হয়ে ওখানে গ্রুমিং হলো। দেন আবার ওখানে যখন অডিশন হলো টিভি রাউন্ডের অডিশন, ওখানে সিলেক্ট হলাম অ্যান্ড দেন প্ল্যাটিনাম মাইক পেলাম অ্যান্ড দেন মেন কম্পিটিশনে আমি পৌঁছে গেলাম। বেশ, এই এতক্ষণ ধরে আমরা ট্যালেন্ট শো নিয়ে কথা বললাম, এবার একটু বলো যে সারেগামাপার প্রথম অডিশন থেকে ফিনালে অবধি জার্নিটা কেমন ছিল? অসাধারণ, অসাধারণ, অতুলনীয়, কোনো দিন ভোলার মতো নয় এবং খুবই মিস করি। কেন বলছি, ওখানে থেকে মানে যত আমার বন্ধুবান্ধবরা ছিল, যেমন সায়ন্তনীদি, বিশ্বপ্রিয়দা, আয়ুষ, গীতশ্রী, প্রমি, পাপিয়া, প্রিয়ম, রানা, তারপরে অনন্তদা, অনন্যা, সুভদ্রাদি, যতজন ছিল এক এক করে আমরা মানে এক একটা স্টেপ আমরা কাটিয়েছি একসাথে, এক একটা দিন আমরা কাটিয়েছি মানে একসাথে, এক একটা সেকেন্ড কাটিয়েছি আমরা একসাথে। এত মজা আমি কোথাও পাইনি। তো এত মজা করেছি, এত আনন্দ ঠাট্টা, মানে এত মেমোরিজ নিয়ে আমি বাড়ি এসেছি, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। বাহ, সব থেকে বেশি দুষ্টু কে ছিল? আমাদের কাছে কিন্তু অ্যান্সারটা আছে, সেটা দর্শকেরা জানেন। যাই হোক, আমি একটা নাম নেব না, আমি সবাই মানে ছেলেরা আর কি, মানে বিশ্বপ্রিয় বাদ দিয়ে আমরা সবাই একটু দুষ্টুমি করতাম actually। কিন্তু সবার আঙুল বোধহয় তোমার দিকেই শুধু। না সে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, বাট সৃজনকে এটা মেনে নিচ্ছে, এই যে তোমার দিকে একটা আঙুল উঠেছে অভিযোগের তীর, সেটা কি মেনে নিচ্ছ? কিছু করার নেই, মানে কিছু করার নেই, এটা মেনে নিতেই হবে, কারণ আমি তো ডিনাই করতে পারবো না। হ্যাঁ আমি দুষ্টু, আমি দুরন্ত, বাট তবুও মানে ভালো ছেলে আমি। বাহ, এটা বাড়িতে কিরকম লোকজন তাই বলেন কি, মানে বাবা মা? সেটা তাদের থেকেই শুনে নেওয়া যাবে, একটুখানির অপেক্ষা আর কি। আচ্ছা, এবার সৃজন আর একটা বিষয়, সেটা হচ্ছে সারেগামাপার মঞ্চে, সেখানটা একটা প্রতিযোগিতার মঞ্চ, সেই প্রতিযোগিতার মঞ্চে থেকেও এত ভালো বন্ধুত্ব তৈরি করা যায় এবং পরিবার, অ্যাকচুয়ালি তোমরা পরিবার হয়ে Exactly. উঠেছিলে, সেই জায়গাটা কীরকম মেন্টালিটি ছিল, বা সারেগামাপার মঞ্চ তোমাদের কিভাবে রেডি করলো, তুমি কিভাবে গড়ে উঠলে? প্রথম কথা, এই প্রশ্নটা আমার কাছে আগেও এসেছে এবং এই প্রশ্নটাও এসেছে যে এটাকে কম্পিটিশন ভেবে কোনোদিন কাজ করেছিস কি না। ফার্স্ট অফ অল আমি এটা বলি, আমি কোনোদিন এটাকে কম্পিটিশন বলে মনে করিনি, কারণ আজ আমি যাদের সান্নিধ্যে ছিলাম, আজকে যে গুণী শিল্পীদের সান্নিধ্যে ছিলাম, যে গুণী জাজেসদের সান্নিধ্যে ছিলাম, যে গ্রুমার্সদের আমি সান্নিধ্যে ছিলাম, প্রতীত স্যার, সৌমেন দা, ঝুমুর ম্যাম, কল্যাণ স্যার, তো এদের মধ্যে থেকে আমি যা শিখেছি, তো এটা আমি কোনোদিনই কম্পিটিশন বলে মনে হতো না। অ্যাকচুয়ালি আমার মনে হতো যে আমি শিখছি। যেরকম এত গুণী মিউজিশিয়ানস, হ্যাঁ, বাবুয়া কাকু আছে, বাবু স্যার আছেন, দেন পাপাদা, টুবাইদা, জয়দা, রানাদা, কার নাম নেব না আমি এখানে, সবাইকে, সোমনাথ স্যারের বাড়ি ইভেন আমার খুব বাড়ির কাছেই, সামনেই। তো সেটা কি সারেগামাপায় যাওয়ার আগেই তুমি জানতে? হ্যাঁ, আচ্ছা, তো সারেগামাপায় যাওয়ার পরে ওনার সাথে আলাপ হয় এবং উনি খুব ভালোবাসেন আমাকে। স্যারের বাড়ি যাওয়ার কথা আছে, আমি যাবো স্যারের বাড়ি ঘুরতে। তো তো এনাদের সান্নিধ্যে থাকার পর যেরকম শিখছি গান বাজনাটা, আমি গান বাজনাটা বুঝতে শিখেছি আরও বেটারভাবে, আমি এটা অ্যানালাইজ করতে পারছি আমার কতটা, মানে আমি কতটা পারবো এবং নিজেকে এক্সটেন্ড করা, তো সব কিছু এনাদের থেকেই শেখা। এবং হ্যাঁ, যেটা না বললেই নয়, আবিরদা, মানে আমাদের ডিরেক্টোরিয়াল টিমের আবিরদা, আমাদের অ্যাঙ্কার আবিরদা,
তো দুটো আবিরদাই মানে আমাদের খুবই ভালো বন্ধু, মানে বন্ধুর মতো আমাদেরকে ভালোবেসে আমাদের সঙ্গে মেশে, এবং হাসি ঠাট্টা মজা তো হতেই থাকে। এবং সবথেকে বড় কথা যে ডিসিপ্লিন আমরা শিখেছি আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যারের থেকে। তো সেই ডিসিপ্লিনগুলোই আমাদের সঙ্গে থেকে যাবে এবং এটা নিয়েই আমরা এগিয়ে চলবো। তো কোনো দিনই এটা কম্পিটিশন ছিল না, এটা একটা মানে কি বলবো, ওটাকে ইনস্টিটিউট বলা যেতে পারে, যে মানুষ কিভাবে হওয়া যায়। তো আমরা আস্তে আস্তে মানুষ হয়ে ফিরেছি actually। বেশ, এবার অনেকটা আড্ডা হলো, তোমার সাথে অনেকক্ষণ গল্প হলো, কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে যারা তোমার পিছনে এতটা সাপোর্ট দিয়েছেন, এবার তাদের সাথে আলাপ করে না অবশ্যই, পালা। একদম। তোমার পরিবারের মানুষ, তুমি যদি একটু ডেকে নাও তাদেরকে, এই যে যাদের সাথে এবার পরিবারের লোকজন বলছিলে, একটু যদি তুমি আলাপ করিয়ে দাও। আচ্ছা, আমার ডান দিকে আছে অনু, আমার কাকার মেয়ে, আর তার ডান দিকে রয়েছে আমার মা, তার ডান দিকে রয়েছে আমার বাবা, এবং তার ডান দিকে রয়েছে অয়ন, আমার বন্ধু। এবং যা কথা আমরা মানে বাড়িতে ঢোকার পর থেকে শুধু একটাই নাম শুনছিলাম, সৃজনের মুখে একটাই নাম, অয়ন। মানে হরিহর আত্মা বোধহয়, তাই কি অয়ন? একটুখানি শুনি, আগে প্রথমে বন্ধুর কাছেই আসি। হ্যাঁ, হ্যাঁ, একটুখানি শুনি যে সৃজন কতটা দুষ্টু আর কতটা ভালো বন্ধু। দুষ্টু বলতে সেরকম জিনিস নয়, ব্যাপারটা হচ্ছে যে আসলে আসলে ক্রাইম পার্টনার। আচ্ছা, মানে ও সেম দুষ্টু আর কি। যখন ডাকলো তখনই এই বলেছিল সকালে আসতে, এলাম, রাত্রে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। বন্ধুর এই অ্যাচিভমেন্টটায় কতটা খুশি? খুবই খুশি, মানে মানে আমি চাইতাম যে মনে মনেই চাইতাম যে একদিন এরকম একটা পজিশন পাক ও, তো সেটা কালকে ও পেয়েছে, অ্যাচিভ করেছে সেটা, তো আমি খুবই খুশি। আচ্ছা, আমাকে একটু বলো যে বন্ধু শুধু এরকম অ্যাচিভমেন্ট পাক সেটা তো অনেক পরে বোঝা যায়, কিন্তু আগে তো গানগুলো শোনা হয়, মানে বন্ধুদের গ্রুপে কি গানের জন্য অবশ্যই, একেবারে? হ্যাঁ, আমাদের জ্যামিং হতো, আমাদের নর্মালি ও যখন আমি আসতাম তখন ও দেখছি সোফায় শুয়ে শুয়ে করতো, তো এরকম হতো, অনেকবারই হতো। আমি ওকে মানে দেখেছি, ওর ডেডিকেশন আমি দেখেছি যে লেগে আছে, তো সেখান থেকে ভেবেছিলাম যে ও একদিন মানে অ্যাচিভমেন্ট পাবে আর কি। বাহ, অনেকটা প্রশংসা করে দিয়েছে বন্ধু, তো সেই জন্যই হয়তো। কিন্তু এবার কাকু কাকিমা কি বলছেন সেটা একটু জানবো। কাকু, ছেলের এই অ্যাচিভমেন্ট, এবং ও অকপটে বলে দিয়েছে এই অ্যাচিভমেন্টের পিছনে পুরো ক্রেডিটটাই সকলের আর কি, কতটা খুশি কাকু এই মুহূর্তে? খুশি তো অনেকেই একবারে, মানে আজকে এই সারেগামাপার মঞ্চে মানে আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সফল হয়েছে, তাতে আমরা খুবই খুশি। আর এখন থেকে ওর একটা দায়িত্ব বেড়ে গেল, ঠিক। যে আজকে যেভাবে ও সুনামের সঙ্গে মানে একবারে দাপিয়ে গান করেছে সারেগামা মঞ্চে, সেইটাকে যেন মানে একবারে চালিয়ে নিয়ে যেতে পারে, সেইটা আমি চাইব। এই ব্যাপারটা যাতে ধরে রাখতে পারে, তার জন্য আমি ওকে বলবো যে এইভাবে তোমার দায়িত্বটা বেড়ে গেল হবে। একেবারে। কাকিমা, ছেলের গর্বে গর্বিত? হ্যাঁ, অবশ্যই। অনেক দিনের স্বপ্ন ছিল। আগে যখন আমি সারেগামাপা দেখতাম তখন ও খুবই ছোট ছিল, ওকে বসিয়ে দেখাতাম যে দেখ সারেগামাপায় গান কেমন হচ্ছে। তা অনেক দিনের স্বপ্ন ছিল যে কুমার শানু থাকবে, আমার ছেলে গান করবে, ওকে জড়িয়ে ধরবে, সে স্বপ্নটাও আমার পূরণ করেছে। হ্যাঁ, বা আরও যে জাজেসরা রয়েছেন, গুণীজনেরা, ওনাদের সামনেও গান করবে, এটা আমার মানে খুব স্বপ্ন ছিল। আর ওরও স্বপ্ন ছিল যে রূপম ইসলাম স্যারের সামনে মানেও কোনো দিন যেতে পারবে, এটাও ওর স্বপ্ন ছিল, সেটাও ও পূরণ করতে পেরেছে। আমরা খুব খুশি। বেশ। আচ্ছা কাকিমা, জেতার পর এরকম একটা পজিশন হোল্ড করার পর তারপর বাড়িতে এসে প্রথম কি খাইয়েছিলে, কি খেতে নিজে ডিমান্ড করেছিলে এতদিন ধরে বাইরে কাটানোর পর? ও এসে কী খেয়েছিল? আমার হাতে রান্না আমি যাই করি সবই ওর ভালো লাগে। আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ যদি করে দিই, সেটা মানে ডাল সিদ্ধটা নাকি অমৃত। কেউ করতে পারে না এরকম, মানে ওর খাবার মানে কোনো নেই, আমি যেটা রান্না করে দিই সেটাই ওর ভালো লাগে। মানে স্পেশাল বলতে সৃজনের সব খাই। মায়ের হাতের রান্নাই হ্যাঁ, স্পেশাল আর কি। সব খায় ও। বেশ, এবার একটু বোনের দিকে আসি। ও প্রথম থেকেই হাসছে, কিন্তু যখন সৃজন আলাপ করালো সেটা আমি দেখলাম একটা দুষ্টু দুষ্টু হাসি দিল। খুনসুটি হয়, মারপিট হয়? হ্যাঁ, সব সময়, হ্যাঁ, সব সময়। কে যেতে?
বাবা, চোখেই বুঝিয়ে দিয়েছে। জেদে তো দাদা, আমিও মাঝে মধ্যে জিতি। ও আচ্ছা, মানে কেউ কাউকে জায়গা ছাড়ো না আর কি। যদিও আজকে আমার দিদিকে মিস করছি, আমার দিদি হলো খুব গায়ে হাতে মারামারি হয় না, কথাতে হয় মারামারি। ও আচ্ছা তাই, এটা তো আরেকটা সিক্রেট, দর্শকরা শুনতে পারেনি, আরেকবার একটু বলে দাও মাইকে। গায়ে হাত দিয়ে মারামারি হয় না, আমার নাম একটা, নাম ধরে ডাকে আরেক রকম হবে। আচ্ছা, এইটা দিয়ে শুরুটা বল হয়। সেটা সবাই জানো। না ঠিক আছে, কি নাম ধরে ডাকে গো তোমার? বনু বল না। বল। আমার আসল নাম অনন্যা, এখানে সবাই অনু বলে ডাকে, সেটাকে ঘুরিয়ে হনু বলা হয় আমাকে। আর তুমি রিপ্লাইতে কি তোর বলো? বন্ধুরা কিন্তু সব দেখে নিল, তোর সব বন্ধুরা বলবে কিন্তু। আচ্ছা, তুমি রিপ্লাইতে কি বলো? ওই তো এই যে কাছে হনু বলে, আমি বলি ভিক্স খেতে। আচ্ছা, বেশ, মানে একটা খুনসুটি বেশ চলে আর কি, দেখতে পেলাম। আর দাদা যখন জিতলো মঞ্চটায়, এরকম একটা জায়গা পেলো, সেই সময় কতটা ভালো লাগছিল, ওই হনু আর ভিক্সের ঝগড়াটা ছেড়ে আর কি। খুব আনন্দ হয়েছিল, খুব, মানে ওখানে এত চেঁচিয়েছি পুরো গলা ব্যথা হয়ে গেছিলো। তাহলে ভিক্সটা তো তোমার লাগবে বোধহয়। ইনো লাগবে। যাই হোক আমার না, ইমেল লাগবে না। এখনো শুরু হয়ে যেতে পারে। একটুখানি সৃজনের কাছে আসি। সৃজন, রূপম ইসলামের কথা এক্ষুনি হচ্ছিল যে যার সামনে গিয়ে তুমি গাইবে ভাবনি, সেটা হয়েছে, এবং তার সঙ্গে গিয়েছো, সেরকম মুহূর্ত তৈরি হয়েছে। সেই মুহূর্ত একটুখানি শুনবো আর কি। মানে প্রথম কথা, আমি তো কোনোদিন এক্সপেক্ট করিনি আমি ওনাকে এত কাছ থেকে দেখতে পাবো, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ওনার সঙ্গে আমি একই মঞ্চে দাঁড়িয়ে গিয়েছি একই গান। তো আমার প্রথম গান হাসনো আনা ওনার গানই গাওয়া প্রথম মঞ্চে। তো আমার তো সব কিছু খুবই স্বপ্ন টাইপের লাগছিল, আমি তো বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে। তো যেরকম আমরা জানি জি বাংলা মানে স্বপ্ন পূরণের মঞ্চ, তো সত্যি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। মানে আমার আর লাইফে কিছু বাকি নেই স্বপ্ন পূরণ করতে। হ্যাঁ আছে, মানে অনেক কিছুই আছে বাকি, বাট সেই স্বপ্নগুলোর মধ্যে এটা আমার কাছে অন্যতম বড় স্বপ্ন ছিল, যেটা Tick mark জি করে বাংলা গেছে। সারেগামাপা পূরণ করে দিয়েছে। তো আর কিছু চাই না। স্পেশাল পারফরমেন্সের মুহূর্ত এতদিনের এই জার্নিতে, এমন একটা পারফরমেন্স যেটা তোমার এখনো মনে দাগ কেটে রয়েছে, সেরকম একটা স্মরণীয় মুহূর্ত। আমি একটা বলবো না, সবকটা পারফরমেন্সই বলবো, কারণ আমি যতগুলো গান এই মঞ্চে গেয়েছি বা গাওয়ার চেষ্টা করেছি, সবকটি গানের মধ্যে আমার ভালো খারাপ তো ছিলই, কিন্তু ওই যে বললাম তোমার শুরুতে যে শেখার বিষয়টা, যে আমি শিখলাম গানটা কীভাবে গাইতে হবে, তো সেটা আমার সারা জীবনই মনে থাকবে। তো যদি বলো আমাকে কোনো স্পেশাল মোমেন্ট, তাহলে আমি বলতে পারবো কুমার শানু স্যার এসেছিলেন, ওটা আমার খুব মানে আমি সারা জীবন মনে রাখবো। এবং মায়েরও স্বপ্ন পূরণ। হ্যাঁ, মায়ের স্বপ্ন পূরণ, মা বাবার দুজনের আমার ফটো আছে দুজনের। আমার মা আমাকে বলেছিল আমার খুব ইচ্ছা জানিস তো, আমি কুমার শানু স্যারের সাথে একটা ফটো তুলবো। বললাম ঠিক আছে মা, আমি তোলাবো, ঠিক একদিন না একদিন। তো সেটা পূরণ হয়েছে, মা খুব খুশি। আমার মা ওনাকে লুচি আলুর দম খাইয়েছেন। এবং দ্বিতীয় হচ্ছে রূপম স্যারের সঙ্গে তো আছেন, আমি ওনার সঙ্গে একই মঞ্চে গেয়েছি। এবং ফসিলস মানে দীপদা, পমদা, অ্যালেনদা, তো সবাই যখন এসেছিল, তো তখন ওনারা সবাই আমার সাথে বাজিয়েছেন। তো আমি খোড়ো আমার ফসিলস গানটি গিয়েছিলাম। তো এই মোমেন্টসগুলো না কোনোদিন ভোলার নয় অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে বিষয়, মানে ভুলতে তো কিছুই পারবো না, বাট এইগুলো কোনোদিনই ভুলতে পারবো না। সারেগামাপায় টার্নিং পয়েন্ট কোনটা? টার্নিং পয়েন্ট বলতে সেরকম তো মানে সেরকম ঘুরে তো দাঁড়ানোর একটা মুহূর্ত। বিষয়টা হচ্ছে, আমি রেড চেয়ারে দুবার বসেছিলাম। এই টার্নিং পয়েন্টের মধ্যে যে মানুষগুলি আমার সঙ্গে সবসময় ছিলেন, আমার মানে বটবৃক্ষের মতো ধরে রেখেছিলেন ছায়া দিয়ে, তারা হচ্ছে প্রথম কথা রথিত স্যার, আবির দা, সঙ্গীতা দি আমাদের ডিরেক্টোরিয়াল টিমের, অর্ণব দা, আমি কার নাম নেব না অ্যাকচুয়ালি, মানে সবাই এত ভালোবাসা দিয়েছেন, আমার অটোমেটিক আমি ঘুরে দাঁড়িয়ে পড়েছি। গৌতম দা, একদমই তাই, মানে এত ভালোবাসা পেয়েছি, এত সাপোর্ট পেয়েছি না, মানে আমার ঘুরে দাঁড়াতে আমার খুব একটা মানে প্রবলেম হয়নি। ঝুমুর ম্যাম, কল্যাণ স্যার, সোমেন দা, মানে এতটা আমাকে গাইড করেছেন এবং এতটা ভালোবেসেছেন, এতটা সাপোর্ট করেছেন, মানে আমি সত্যি এত কিছু পাবো আমি কোনোদিন ভাবিনি। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ। বেশ, এবার একটু আবার কাকু কাকিমার কাছে ফেরত চলে আসা, তার কারণ হচ্ছে গিয়ে কাকিমা কিছু বলতে ভুলে গেলেন, কাকু বলে দিচ্ছেন
ছেলে কিছু বলতে ভুলে গেলে বাবা মা দুজন মিলে বলে দিচ্ছে, সব কথায় মাথা নাড়ছে বোন আর বন্ধু, মানে এইটা হচ্ছে পরিবার আর কি, দেখতে পেলাম আর কি আমরা। আর সেখানে মিসিং আমার দিদি। হ্যাঁ, ও যেটা বারবার বলছিল আর কি। আচ্ছা কাকিমা, সৃজন কতটা শান্ত ছেলে? শান্ত নয়, না না, খুবই বদমাইশ, যেরকম একটু শুনি। মানে খুব চঞ্চলই আর কি, কি বলবো, কত কিছু বলবো। আচ্ছা, বড় বয়সে কিছু দুষ্টুমি রয়েছে? ছোটবেলা তো মোটামুটি দুষ্টু হয়ই সবাই। হ্যাঁ, বড় বয়সে দুষ্টুমি এখন অতটা করে না, এখন বেশিরভাগ সময় গান নিয়ে থাকে। ওইটা দিয়ে শান্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে মানে ও সারাদিন উঠে মানে টিফিন ফিফিন খেয়ে ওর আর কোনো কাজ নেই, না দোকানে যাওয়া না বাজারে যাওয়া, কিছু না। এইখানে বিছানাতেই ও মানে গিটার, তানপুরা, হারমোনিয়াম সব নিয়ে মানে ও সারাদিন এই বিছানাতেই থাকে। আর এরা আসে, এদের সাথে ওই গান নিয়েই হয় আর কি। একটা যদি বলি কোথাও যেতে, আমি এখন ব্যস্ত আছি। আচ্ছা, এটা তো সিক্রেট বেরোলো। আচ্ছা, সৃজনের মুখে বোধহয় একটুখানি আমরা ছাপ দেখতে পাচ্ছি ও কতটা শান্ত, তাই কি? সেটার কিছু কারণ রয়েছে নাকি? একটুখানি শুনি না, কাকু বলবেন? সৃজনের মুখে আমরা দেখতে পাচ্ছি যে ছাপ রয়েছে, ও খুব শান্ত আর কি ছেলে। ও আবার ইশারা করছে আচ্ছা আমি বলি, নিজেরটাই এবার নিজে আর কি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার এই যে স্কার্টটা যেটা রয়েছে এটা স্কুলে হয়েছিল, তো আমরা র্যান্ডামলি বল নিয়ে খেলছিলাম। এটা মানে কখন, মানে কোন ক্লাসে পড়ো তখন তুমি? 7, আচ্ছা, 6-7-এ। তো তো বল নিয়ে খেলছিলাম আমরা র্যান্ডামলি ক্লাসের মধ্যে, মানে ক্লাসরুমের মধ্যে। তো ওই আর কি মানে বেঞ্চে মানে এরকম ডচ করতে গিয়েছিলাম, তো বেঞ্চের ওই কোনাটা লেগে এটাই হয়েছিল। তো বাড়িতে আসার পর? বাড়িতে আসার পর কিছুই না, বাড়িতে আসার পর না, স্কুল থেকে ফোন এলো, আমরা গেলাম হসপিটালে, নিয়ে গেছে টিচারে। তা ফোন এলো, গেলাম, আমাকে দেখতে পেয়ে বলছে আমি কিন্তু কিছু করিনি, আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু কিছু করিনি। আমি বললাম ঠিক আছে, তুমি কিছু করোনি, ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার ওকে এরকম বল, মানে ওকে সান্ত্বনা দিলাম। তা বাড়ি এসে তারপর আমি আর কিছু বলিনি, আর পরেই তারপর বলছে আমার এইরকম এরকম করে হয়েছে, পরে বলছে। বেশ, তার মানে বেশ সহ্যও করতে পারে, সহনশীল ছেলে। হ্যাঁ হ্যাঁ, বেশ। কাকু, অনেকটা জার্নি এখনো যাওয়া বাকি, আর এই বোধহয় ওর জার্নিটা আরেকটা নতুন অধ্যায় শুরু হলো আর কি জীবনে। কিভাবে এই ছেলেকে দেখতে চান? কি কি স্বপ্ন পূরণের ইচ্ছা রয়েছে? স্বপ্ন পূরণ বলতে ওকে আমরা দেখতে চাইছি ও মানে নিজের একটা আইডেন্টিটি হোক, যে কোথাও গান গাইলে বলবে যে সৃজনের এটা কণ্ঠ। এমনিতেও ছেলে কিন্তু ফেমাস, মানে সোশ্যাল মিডিয়ায় তো সেটা দেখতেই পাওয়া যায়, এবং মানে আমি চাইছি যে ওর একটা নিজস্ব আইডেন্টিটি, যাতে করে ও তো অন্যান্য সিঙ্গারের তো গান গাইবেই, কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি ও নিজে কোনো গান রেকর্ড করুক বা প্লেব্যাক সিঙ্গার হোক, এইটাই আমি আশা করব যেটা করব। খুব ছোট্ট আশা। কাকিমা, সৃজনের থেকে কিছু চাওয়া রয়েছে? কারণ ছেলে তো এখন ওর অনেকটা থেকে তো জার্নি অনেক বাকি। কিছুই চাই, ভালো মানুষ হোক। আর সব সময় চাই ও ভালো মানুষ হোক, মানে কেন ভালো মানুষ নয়? লোকের ভালো মানে প্রশ্ন। এ করুক, উপকার করুক, হ্যাঁ, লোকের পাশে থাকুক, আমি সব সময় চাই। কিন্তু কাকিমা, ছেলে একটি প্রশ্ন করলে এই মুহূর্তে, যদি একটু জবাবটা দিয়ে দেন। ভালো মানুষ নেই এখন? হ্যাঁ, আরও ভালো মানুষ, ভালো মানুষ তো বটেই, তোমাকে আরও ভালো মানুষের মতো মানুষ হতে হবে। বোন, হ্যাঁ, তুমি কি চাও? দাদাকে এখন, দাদা এমনিতেই ফেমাস, তুমি সোশ্যাল মিডিয়া দেখো তো? ও আমাকে শুধুমাত্র ভিক্স দিতে চায়। হ্যাঁ, তাই দিতে চাই। আচ্ছা কি বলছো বলো? দাদা তো ইতিমধ্যেই ফেমাস হয়ে গিয়েছে, কিন্তু দাদাকে তো এখন আরো অনেক বড় প্ল্যাটফর্মে দেখার একটা ইচ্ছা থাকে। কি চাও তুমি এখন? দাদাকে কিভাবে দেখতে চাইছো? দাদা আরও বড় জায়গায় যাক, আরও বেশি নাম হোক, আরও আমাদের খুশি হবে। এবং তোমার নামটা ঠিক করে ডাকুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক, আমার নামটা ঠিক করে ডাকুক। বেশ। অয়ন, বন্ধু বলে কথা, পাশে থাকা। প্রথমত তাতে আমার বন্ধু নয়, আমার বন্ধুর থেকেও বেশি কিছু আমার ভাই, তো যেটাকে বলে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, তো এইটাই। তো তো ব্যাপারটা হচ্ছে যে আমি চাই ও আরও জীবনে উন্নতি করুক, ও প্লেব্যাক সিঙ্গার হোক। তো ও এটা প্রথমেই আমাকে মানে যতবার কথা হয়েছে আমি ওর মুখে যেটা আমি শুনেছি যে শিল্পী কারোর একার না, শিল্পী সবার। তো এই জিনিসটাও ওর মধ্যে আছে, তো আমি চাই ও
বিভিন্ন আরও বড় উন্নতি করুক, এইটাই। আর এই যে এত শান্তভাবে বলা হচ্ছে, মারপিট হয়েছে কখনো? না, মারপিট হয়নি, এমনি কথা কাটাকাটি হয়, মারপিট হয়। বুঝা যাচ্ছে, মানে সৃজন দুষ্টু তো সেই হিসাবে মানে এখন অনেকগুলো প্রমাণ পেলাম, এবং কাকু কাকিমাও হাসছেন, সবাই এক কথায় রাজি হচ্ছে। সৃজন, তোমার কাছেই ব্যাক করছি আবার। অবশ্যই সামনের দিনে, আগামী দিনের পথ চলায় কি কি পরিকল্পনা রয়েছে? আমার নেক্সট মানে শিডিউল যেগুলো হবে সেগুলো মানে আমি এর আগেও আমি বলেছি যে নতুন কাজ, নতুন নতুন গান আমি রিলিজ করব, যেগুলো নিজের লেখা, নিজের সুর, এরকম অনেক গান আমার রেডি আছে। তো সেগুলোকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আশা করি সকলের খুব ভালো লাগবে। এবং ইচ্ছে তো আছে প্লেব্যাক করার, ভগবানের যত মানে ভগবানের ইচ্ছা থাকলে অবশ্যই হবে। তো দেখা যাক কী হয়, ফর দ্য বেস্ট। বাট তবুও ইচ্ছা আছে যে নিজের গানটাকে নিজের স্টাইলে প্রকাশ করার, যাতে আমার সেই ইন্ডিপেন্ডেন্স মানে থাকে অ্যাকচুয়ালি। মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক খুবই দরকার এখনকার এই এই যুগে। তো সেটাই চেষ্টা করছি বারবার যতটা ডেভেলপ করা যায় নিজেকে, এবং চেষ্টা করে যাব, এবং তার সঙ্গে মানুষের ভালোবাসা আছে, অবশ্যই সাকসেস পাবো আমি আশা করি। বলছিল অনেকগুলো স্বপ্ন পূরণ এখনো বাকি রয়েছে, সেই স্বপ্নগুলো কি কি? আর সব স্বপ্ন তো আর বললে সত্যি হয় না, বাট কিছু কিছু স্বপ্ন থাকে, বাট সেগুলো আস্তে আস্তে পূরণ হোক। আমি অবশ্যই মানুষদের মধ্যে আমি সেগুলো শেয়ার করবো, এক একটা করে পূরণ করবো, এক একটা করে শেয়ার করব। বাট আমি ইচ্ছা করে আমি বলতে চাইছি না, কারণ আমার এটা মনে হয় যে সব স্বপ্ন মানে বলতে নেই, কিছু রাখতে হয় নিজের কাছে। তো আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট যখন সেগুলো পূরণ হবে আমি অবশ্যই সকলের মধ্যে সেগুলো শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। বাহ, শেষ করব, শেষে অবশ্যই গান, যেটা না হলেই নয়। যদিও বা দর্শককে জানিয়ে রাখি যে সৃজনের থেকে আজকে গানটা একটু কম পাচ্ছি, তার কারণ সৃজনের আমার গলা একটু প্রবলেম হয়েছে, একটু শরীরটা আমার ঠিক যাচ্ছে না কিছুদিন ধরে। তো আমি বেশি হয়তো গাইবো না, এক দু লাইন গাইবো। ফিরতা রহুঁ দর বদর মিলতা नहीं तेरा निशा होके जुदा कब मैं जिया तू है कहाँ। থ্যাংক ইউ অ্যান্ড ভেরি ভেরি সরি সকলকে, কারণ আমার গলার অবস্থাটা খুব ভালো নেই, তো যার জন্য আমি বেশি গানটা গাইতে পারলাম না। বাট নেক্সট টাইম ফর শিওর আমি খুব ভালো করে গান শোনাবো। থ্যাংক ইউ সো মাচ। এবং মাকে দেখলাম মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে। বোন তো তার কাজে ব্যস্ত ছিল, যতই খুনসুটি চলুক দাদার হেল্পে ছিল। বন্ধু খুব সুন্দর তালে তাল দিল, আর সবার শেষে যে সব থেকে বেশি চেয়ার করলে সেটা হচ্ছে বাবা। তাই এরমভাবেই থাকুক তোমরা। আর অবশ্যই সামনে অনেকটা জার্নি রয়েছে। যারা এতদিন ধরে সৃজনের গান শুনেছে সেই দর্শকদের জন্য কি বলতে চাইবে? যারা এতদিন ধরে শুধুমাত্র শোনেননি, তারা আমাকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদও দিয়েছেন। এইভাবেই আশীর্বাদ এবং ভালোবাসা দিতে থাকুন। আমি প্রমিস করছি আপনাদের নিরাশ করব না। আমি অনেক ভালো ভালো কাজ আমি আপনাদের সামনে আনবো, এবং এইভাবেই আপনাদের ভালোবাসা চাই, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু ইউ অলসো। আর দর্শকদের নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, এতদিন ধরে সৃজনের পাশে আপনারা ছিলেন, সৃজনের এই জার্নিতে আপনারাও সাক্ষী হয়েছেন, তাই আগামী জার্নিতেও আপনারা সাথে থাকবেন সেটাই আশা রাখা যায়। আর এই আড্ডাটি কেমন লাগলো, কতটা খুনসুটিময় হলো, আর কতটা দুষ্টু হিসেবে সৃজনকে অন্যভাবে চিনলেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। কি গান বলো? दिल चाहते हैं ना दिल चाहता है। जगमगाते हैं, झिलमिलाते हैं अपने मस्त, ये खुशी रहे